জায়ানন্দিনী, ঢাকা বাংলাদেশ থেকে আমি আছি সবরা জাহান জেরিন। আজকে আমাদের সাথে নতুন অতিথি রয়েছেন, তিনি তানি জেসমিন। তার সাথে এখন পরিচয় হয়ে নেই। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়ে তো অনেক কিছু বলা যায়। আপনি হচ্ছে আপনার মূল পেশা, যেটা পেশা না অ্যাকচুয়ালি আপনার যেটা পছন্দের কাজ, তা নিয়ে কথা বলতে চাই। ফটোগ্রাফিটা হচ্ছে আপনি কবে থেকে শুরু করেন? ফটোগ্রাফিটা মোটামুটি উম, একদিক থেকে বলা যায় ছোটবেলা থেকে একটা মানুষের একটা হবি হ্যাবিট প্রতিটা মানুষের একটু থাকে, বা একটা পছন্দের শখের জায়গা, শৌখিনতার জায়গা। তো আমার শৌখিনতার জায়গা থেকে বলতে গেলে ফটোগ্রাফি আমার শুরু থেকে খুব অ্যাট্রাক্ট করতো। যা কিছু দেখি চারপাশে খুব ধরে রাখতে ইচ্ছে করতো। অনেক রকমভাবে অনেক কিছু আমার চোখে পড়তো, যেটা আমার ভেতর পর্যন্ত পৌঁছাতো। হ্যাঁ, আমি অবাক হয়ে ওটা করতাম যেভাবে। তারপর ধীরে ধীরে যখন ছবি তোলার বিষয়টা আসলো, তখন ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে শুরু করি। তুলতে তুলতে আমি খেয়াল করলাম যে আমার এই ভালো লাগাটা আমার ভিতরে দিনে দিনে গ্রো করছে, মানে এটা মুছে যায়নি, আমার এটা বাড়ছে। তো সেক্ষেত্রে একটা পর্যায়ে চিন্তা করলাম যে খুব তাগিদ অনুভব করলাম যে যখন সব কিছু খুব দ্রুত আধুনিকায়ন হচ্ছে, হ্যাঁ, চতুর্দিকে, তো তখন খুব তাগিদ ফিল করলাম যে আমি আরো ভালো করে ছবি তুলতে চাই, বা আমি যা তুলছি, যা দেখছি, সেটার মানে সবকিছুর একটা গ্রামাটিক্যাল বিষয় থাকে না? তো একটা সঠিকভাবে সঠিক অ্যাঙ্গেল, সঠিক আলোর সংবেদন ব্যবধান সব কিছু মিলায় ওইরকম একটা কিছু মনে হলো যে একটা পারফেকশনের সাথে আমি কাজ করতে চাই। তো সেক্ষেত্রে যে কোনো কিছু পারফেকশনের সাথে কাজ করতে চাইলে একটা প্রাতিষ্ঠানিক বা একটা বিশেষ শিক্ষার ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা একাডেমিক বলতে সে না, প্রাতিষ্ঠানিক বলা যায়, যে একটা গুরুবিদ্যা। তো একটা গুরুবিদ্যা নিয়ে নিলাম ফটোগ্রাফির উপরে। আমি একটা ডিপ্লোমা কোর্স করলাম, হায়ার ডিপ্লোমা কোর্স করলাম। সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আলোকচিত্রী চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি ইনস্টিটিউট থেকে আমি একটা হায়ার ডিপ্লোমা করলাম। তো ওখানে আমি একটা ভালো ফলাফল করে সার্টিফাইড হয়ে তারপর আমি ব্যক্তিগত চর্চায় নেমে গেলাম আর কি। ফটোগ্রাফি তো হচ্ছে অনেকগুলো মাধ্যম রয়েছে, তাই না? অনেকগুলো রকম আলাদা আলাদা হচ্ছে ভিন্ন ভিন্ন। যেমন হচ্ছে আপনার মডেল ফটোগ্রাফি থাকতে পারে, ফুড ফটোগ্রাফি থাকতে পারে। আপনার কোনটা পছন্দ? হ্যাঁ, ফটোগ্রাফিতে হিউজ ঘরানা আছে। হ্যাঁ, অনেক রকম কনসেপ্টে ছবি তোলা যায়। অনেকে এক একটা কাজের উপরেই বিশেষজ্ঞ হয়ে আছেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা, এরকম বিশদ বিষয়। তো সেখানে আমি খুব বেশি দিন প্রফেশনাল এখনো হয়ে উঠিনি, তবে অফিশিয়ালি ফটোগ্রাফি সাথে সম্পৃক্ত হওয়ার পর আমি শুরুটাই সবকিছুই ভালো লাগতো, সবকিছুর উপরেই কাজ করতাম। তবে খুব সহজ হতো কি, আমার ঠিক চারপাশটায় যা কিছু আছে, আমি যেখানে অবস্থান করছি সেটা বলতে, যেমন আমার চারপাশটা আমার সোসাইটি আছে, সো আমি স্ট্রিট ফটোগ্রাফি করতে পারি। তো আমি মানুষের লাইফস্টাইলের ছবি কাজ করতে পারি। নেচার আছে আমাদের খুব কাছাকাছি। তারপর অল্প স্বল্প ওয়াইল্ড লাইফ আছে, পাখপাখালির বিষয়টা। তো এরকম বিষয়গুলো আমাদের খুব, এই বিষয়গুলোর খুব কাছাকাছি থাকি আমরা। পোর্ট্রেট হতে পারে, যে কোনো কিছুর পোর্ট্রেট হতে পারে। তো এই বিষয়গুলো তো সব কিছুতে বেশ একটু আগ্রহ হতো আর কি, যেটা সামনে পেয়ে যেতাম। তো ইচ্ছে করতো যে এটা একটু ধরে রাখি, তুলে আমি কতটা কিভাবে ধরতে পারছি, আমি আমার মতো করে ধরতে চাইতাম আর কি। তো সেইভাবেই শুরুটা হওয়া। তো সেইভাবে কাজটা করতে গিয়ে দেখলাম আমাকে খুব আসক্ত করছে যে স্ট্রিট ফটোগ্রাফি তো অবশ্যই খুব মজার, আমাদের এত জনবহুল দেশ আমাদের, তো চতুর্দিকে আর এত ঘনবসতি, তো চতুর্দিকে অনেক রকমের হরেক রকম
কাণ্ড ভিত্তি অনেক রকম বিষয়াদি আমরা দেখতে পাই। ঘর থেকে বেরোলেই অনেক রকম হিউজ বিষয়াদি দেখতে পাই, তো সেগুলো একটু ধরে রাখতে ইচ্ছে করে। সেটার ভেতরে আমাদের লাইফস্টাইলও চলে আসে। চতুর্দিকে আমাদের ঘিরে আমাদের অনেক শ্রেণীর, আমরা যেমন আমি যেমন রাজধানীতে বসবাস করি, তো রাজধানীতে অনেক রকমের মানুষের অনেক রকম কাজের সমাগম। তো ওই যে বললাম ঘর থেকে পা বেরোলেই তো লাইফস্টাইলটাও আমাকে খুব টানে। ঢাকা থেকে আপনি যেহেতু বললেন যে রাজধানীর মধ্যে অনেক গল্প, অনেক মানুষ, ঢাকার বাহিরে কখনো আপনার মানে যাওয়া হয়নি যেখানে গিয়ে আপনি আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলা কিংবা হচ্ছে পাহাড় সমুদ্র সেখানে গিয়ে আপনার চিত্র ধারণ করে রাখার যে ব্যাপারটা সেটা করা হয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি। এই আলোকচিত্রের জন্য যে কত অভিজ্ঞতা হলো। আমরা তো এখন আর স্টুডেন্ট লাইফে নাই। হ্যাঁ, একটা ওই সময়টা পার করে অনেক দূর এগিয়ে এসেছি, মধ্যবয়সী বলা চলে। আমার ছেলে আজ বাদে কাল বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, সো আমার অবস্থানটা আমি বলছি যে আমি কোন অবস্থানে আছি। তো সরি, তো আমি এই সময়টাই এসে আলোকচিত্রের মোহর উপর ভর করে আমি সেই খাড়া পাহাড়ে চড়ে বসেছি। হ্যাঁ, তারপর ঘন অরণ্যের বিষয়টা তো আছে, দুর্গম, আলোকচিত্রীরা এরকম ছুটে থাকে দুর্গম প্রত্যন্ত পাহাড় সমুদ্র যে কোনো অবস্থানেই ছুটে যায় তারা বিশেষ কিছু ধারণ করার জন্য। আলোকচিত্রীরা এরকম একটা মোহ আলোকচিত্রীদের আছে, তো যে যার অবস্থান থেকে ছুটে যায়। হ্যাঁ, আমিও গিয়েছি, আমারও সেই অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা নেওয়ার পর আমি নিজেই খুব পুলকিত যে এরকম একটা কাণ্ড করা হলো। কারণ আমার এই 50 পেরিয়ে পাহাড়ে চড়া, পাহাড় সামিট করা, এটা নিঃসন্দেহে একটা এসের বিষয়। আর যেই সময়টা আসলে ছবি তোলার সময় যারা খুব নিমগ্ন হয়ে যায়, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে তখন হিতাহিত জ্ঞান থাকে না। একটা ভালো ছবি, একটা যে জায়গাটায় নিজের দৃষ্টিটা গেছে ওইটা একটু ধারণ করার জন্য মানে সেই সময়টা আর অন্য কিছু জ্ঞান কাজ করে না, যে সে পড়ে যাবে। এরকম অনেক রকম দুর্ঘটনার মুখোমুখি হয়েছে, হয়তো চলন্ত গাড়ি থেকে পড়ে যাচ্ছিলাম, তো খাদে পড়ে যাওয়ার বিষয়, আরো অনেক রকম। কারণ আমরা যারা আলোকচিত্রের ছবি তুলি আমাদের সঙ্গে অনেক রকম ভারী যন্ত্রপাতি ওগুলো সব থাকে, ক্যামেরা লেন্স, এটা সেটা অনেক রকম কিছু প্রিপারেশন। আমরা যখন ফটো আউটিংয়ে যাই তখন অনেক রকম কিছু আমাদের সামগ্রী আমাদের সঙ্গে বহন করতে হয়। বহন করতে গিয়ে তখন একটা ফিজিক্যাল একটা ইমব্যালেন্স অবস্থা হয়। তো একটা ভালো ছবি তোলার জন্য তখন আমরা মুহূর্তের ভিতরেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাই ওটার জন্য। তো সেই মুহূর্তে সেই সুযোগে অনেক রকম যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমি পরবর্তীতে খেয়াল করি যে আমি কোন অবস্থানে কোথায় আছি, এরকম এগুলো ঘটে। আপনার কি মনে হয় যে ট্রাভেলিং এবং ফটোগ্রাফি একে অন্যের সাথে জড়িত? ডেফিনেটলি, অবশ্যই। আলোকচিত্র আর আলোকচিত্র আর ভ্রমণ ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, আলোকচিত্রের জন্য ভ্রমণের জন্য আলোকচিত্র। আমরা যারা ছবি তুলি তারা অবশ্য আলোকচিত্রের জন্য ভ্রমণটা বেশি করি। ভ্রমণের আলোকচিত্র হ্যাঁ, তাই ভ্রমণের যে একটা স্বাদ, ভ্রমণের যে একটা রিল্যাক্সেশনের একটা ব্যাপার থাকে, হ্যাঁ আমাদের, তো আমরা ওটা আমাদের হয় না। আমাদের হ্যাঁ, ছবি তোলার কাজটা একটা খুবই স্ট্রেসফুল জব। হ্যাঁ, তো ছবিটাই কত বেশি আমি কতটুকু কি ধারণ করতে পারলাম ওটাই যেন আনন্দ দেয়। একটা ভালো ছবি, দুটো ভালো ছবি নিয়েই যেন আমার ওই ভ্রমণের আনন্দটা আমাকে ফুলফিল করে দেয়। আপনি একজন নারী ভ্রমণকারী হিসেবে, আলোকচিত্রী হিসেবে যখন আপনি কোথাও যান প্রত্যন্ত অঞ্চলে, তখন আপনি কি কি অসুবিধা হচ্ছে, কি কি পরিস্থিতির সম্মুখীন হন? সম্মুখীন তো অবশ্যই হতে হয়। হ্যাঁ, বিশেষ করে আমাদের দেশে অসুবিধা হয়, বিশেষ করে আমরা যারা মেয়েরা আছি আমাদের জন্য তো সবকিছু এত অনুকূল না। যদিও এখন সবকিছু খুবই অত্যাধুনিক
অবস্থায় পৌঁছে গেছে, এই সময়কালে দাঁড়িয়েও বলবো যে আমাদের মেয়েদের জন্য অনেক রকম প্রতিবন্ধকতা আছে। তো সেটা মাথায় রেখে আমাদেরকে মুভ করতে হয়। প্রথমত আমি যে ঘর থেকে বেরোবো সেই ঘরের অবস্থা, সেই পরিবারের সদস্যগুলোকে ম্যানেজ করার একটা বিষয় থাকে, তাদের অনুমতির বিষয় থাকে, এবং তাদেরকে আমাকে অ্যাসিওর করতে হয় যে আমি কতটা হেফাজতে থাকবো, আমার সিকিউরিটিটা ওইটা তাকে আগে আমাকে অ্যাডভান্স তাদেরকে অ্যাসিওর করতে হয় যে আমি নিরাপদ থাকবো। হ্যাঁ, এবং তারপরে থাকে আমার সাথে সঙ্গে সম্পৃক্ত মানুষগুলো, যে আমি কোন আমার সঙ্গে কোন সঙ্গে সঙ্গী কাদের সাথে আমি বিচরণ করছি, কোথায় পরিবার ছেড়ে কোথায় যাচ্ছি, সেটার একটা ব্যাপার থাকে। তারপরে থাকে সেই স্থানকাল ব্যাপারটা, যে আমরা কোন অবস্থানে কোথায় পৌঁছাচ্ছি, কোথায় যাচ্ছি, সেই জায়গাটা কতটুকু সিকিউর আমাদের জন্য, এসব মাথায় রেখেই আমাদেরকে মুভ করতে হয়। এগুলো অবশ্যই চিন্তার বিষয়। সেই ক্ষেত্রে কখনো ওরকম মানে খারাপ কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন? থাকে প্রাকৃতিক দুর্যোগ। খুব সৌভাগ্য। আমি যদিও আমি যেহেতু ফটো জার্নালিস্ট না, ফটো জার্নালিস্টদের একটা অ্যাসাইনমেন্ট থাকে, দুর্যোগপূর্ণ কাজেও তাদেরকে কাজ করতে হয় তো আমাকে সেরকম অবস্থানে পড়তে হয়নি। তবে ডেফিনেটলি নিজের ফটো তোলার তাগিদ থেকে ওই ধরনের একটা সিচুয়েশনে আগুন লেগে যাওয়ার বিষয়গুলো, তারপর সাম্প্রতিক যে একটা দুর্ঘটনা আমাদের দেশে ঘটে গেল, যে অঘটনটা ঘটে গেল, তো এটা নিঃসন্দেহে এখানে অনেক রকমের অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। তো সেই অবস্থানে নিজে পৌঁছে যাওয়া, পরিবার ম্যানেজ করে নিজেকে সেফ রেখে ওই অবস্থানে পৌঁছে যাওয়া, তো ওটা নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জিং। তবে এতটুকু চ্যালেঞ্জ, কেউ যখন কোনো একটা কাজকে আপনি যখন খুব ভালোবাসবেন, মানে প্যাশনিক বিষয়টা, তখন আপনি যে কোনো মূল্যে হোক, আপনি যে কোনো কিছু একটা কাজ আপনার নিজের করা, নিজের, সেটা যেটা একটা ছবি আঁকেন, একটা ছবি তোলেন, বা যে কোনো কিছু আপনার সৃজনশীলের জায়গাটায় আপনি নিজে সম্পৃক্ত না থেকে তো আপনি আপনার মতো করে কাজটা আপনি করতে পারেন। তো আপনাকে ওই অবস্থানটাতে পৌঁছাতে হবে, না পৌঁছালে ওইটা আপনি আপনার ক্যামেরার মাধ্যমে আমি তো ওই স্বাদটা নিয়ে আসতে পারবো না, এবং বলতে পারবো না যে আমি এই অভিজ্ঞতাটাও শেয়ার করতে পারবো না। তো আমার ফটোগ্রাফি ছবি তোলার তাগিদ থেকে আমি ওই অবস্থানে পৌঁছেছি, এবং আমি সেই স্বাদটা এক্সপেরিয়েন্সটা নিতে পেরেছি। এটা ভাবতেও ভালো লাগে। যে আপনার নারী হিসেবে আপনাকে পরিবার থেকে কতটা সাহায্য করেছে? আপনি যেহেতু একজন মা, পরিবারের পুরো দায়িত্বটা আপনার কাছে থাকে, কতটুকু সাহায্য পেয়েছেন? হ্যাঁ, পরিবার তো সবার আগে, তাই না? প্রতিটা মানুষের একটা ঘরই তো সবার আগে। তো পরিবারের মানুষগুলোকে, আমাদেরকে সবাইকে, পরিবারের মানুষ সদস্যকে একে অপরকে পরোয়া করে চলা উচিত। ওটা আমার নিরাপত্তার জায়গা। হয়তো চলা যায় না। হ্যাঁ, আমরা তো সামাজিক জীব, তো তার মধ্যে পরিবার আমাদের সব থেকে অন্যতম একটা স্থান, পরিবারের সদস্যগুলো। তো তাদের সাথে একটা কমিউনিকেশন, একটা আমার কাজের জায়গাটার একটা সেতু বন্ধন তৈরি করতে হয়। তাদেরকে বোঝাতে হয় যে এই জায়গাটা আমার জন্য কতটুকু, কেমন, কতটা গুরুত্বপূর্ণ, এই গুরুত্বটা ওদের কাছে বোঝাতে হয়। এবং আমার কাজটা যদি খুব যৌক্তিক হয়, তো তাহলে তাদেরকে কনভিন্স করতে খুব একটা অসুবিধা হয় না। তবে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে, বোঝাপড়া তৈরি করে, ওটা মেনটেন করে, এবং আমার রেসপন্সিবিলিটিটা অ্যাভয়েড না করে, না এড়িয়ে আমার বাড়তি, এটা তোমার একটা বাড়তি কাজ, হ্যাঁ, এটা হলে আর কোনো অসুবিধা এটা হয় না। তবে পরিবারের সাপোর্ট এটা অপরিহার্য, একদম একটা মেয়েদের জন্য অবশ্যই। আমাদের এখন যারা ইয়াং জেনারেশন আছেন, তারা কিন্তু প্রফেশন হিসেবে ফটোগ্রাফিটাকে বেছে নিচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কিভাবে করলে তাদের পথটা সহজ হবে? হ্যাঁ, ডেফিনেটলি শিখে যে কোনো কিছু মানে শিখে করলে কাজটাকে সহজ হয়, কাজের উপরে দখলটা বাড়ে, কাজের মানটা বাড়ে নিঃসন্দেহে। তো সেক্ষেত্রে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে
আলোকচিত্রে মানুষ অনেক আগ্রহী হচ্ছে, বিশেষ করে বাংলাদেশে ছেলে মেয়ে একদম ইয়াং জেনারেশন সবাই খুব পছন্দ করছে সময়টাকে, মুহূর্তগুলোকে ধরে রাখতে, নিজেকে, পরিবেশকে, ইচ এন্ড এভরিথিং, পারিপার্শ্বিক সবকিছু অবস্থা, সবকিছু ধরে রাখতে চাইছে। এরকম একটা মানে ভীষণ তাদের ভিতরে আবেগ কাজ করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা অন্যতম মাধ্যম হচ্ছে আলোকচিত্র। হ্যাঁ, তো সেটা যে কোনো কিছু মাধ্যম, ডিভাইস যেটাই হোক, হ্যাঁ, ডিএসএলআর ক্যামেরা হোক, হ্যান্ডস মোবাইল সেট হোক, যে কোনো কিছু হোক, ভাবে হোক, বা যারা আঁকে শিল্পী তারা তার চিত্রপটে হোক, ধরে রাখতে খুব পছন্দ করে তার পারিপার্শ্বিক অবস্থাকে। তো সেক্ষেত্রে একটু যদি শিখে নেয়, বাংলাদেশে এখন বেশ কিছু ইনস্টিটিউট আছে যারা আমাদের প্রবীণ, আগে যারা আমাদের অগ্রজেরা কাজ করে গেছেন, তারা কিছু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিচ্ছেন। তো আমাদের ওই যারা অগ্রজ আছেন তারা কিছু ওয়ার্কশপ করে থাকেন। এই প্রবীণ নবীন মিলে কিছু ফটো আউটিং হয়, তাদের সাথে সেই সুবাদে কিছু শেখার সুযোগ থাকে। আর সব থেকে বড় কথা যেটা আমি জানাতে চাই, যে বাংলাদেশ ফটোগ্রাফি নিয়ে আরও এগিয়ে যেতে চাচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার দিক থেকে। যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, শিক্ষার অন্তর্ভুক্ত হতে চাচ্ছে। সেক্ষেত্রে অনেক আগেই একটা প্রস্তাব উঠেছিল, এটা তো একটা আর্ট মাধ্যম, তো আমাদের চারুকলা অনুষদের এটা একটা বিভাগ, এটা একটা, আমাদের যারা অগ্রজ ছিলেন এটা নিয়ে একটা আন্দোলন মতো হয়ে গেছে যে এটাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা বাজার অন্তর্ভুক্ত করা হোক। হ্যাঁ, সেটা নিয়ে কোনো না কোনো কারণবশত অবস্থার প্রেক্ষিতে সেই কাজটার এগোয়নি শুরু করেও। তো বর্তমানে আমাদের আরও একজন অগ্রজ, ডক্টর শহীদুল আলম, উনি দৃকপাঠ পাঠশালা নামে একটা আলোকচিত্রের উপরে উনি একটা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি বলবো, উনি প্রাতিষ্ঠানিক একটা তৈরি করেছেন, এবং সেটাকে উনি অনার্স মাস্টার্স পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত, হ্যাঁ, যেই সার্টিফিকেটটা পাবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, ওখান থেকে এটা আসবে আর কি, সার্টিফাই হবে আর কি। তো এই পর্যন্ত পৌঁছেছে, এবং সেখানে হিউজ তরুণ ওদের সম্পৃক্ততা দেখতে পাচ্ছি, এবং ওখানে তাদের অনেক রকম অ্যাক্টিভিটিস, এবং তাদেরকে অনুপ্রাণিত করার জন্য ডক্টর শহীদুল আলম অনেক রকম কর্মসূচি নিয়ে থাকেন আর কি, যেগুলা যার সাথে, এবং উনি চাইছেন সবাইকে সঙ্গে নিয়ে আলোকচিত্রের স্তম্ভটা, বাংলাদেশের এই অঙ্গনটাকে, সেক্টরটাকে আরো মজবুত, আরো খুব স্বয়ংসম্পূর্ণ করার একটা প্রত্যয়ে উনি আছেন, কাজ করছেন আর কি। হ্যাঁ, তার মানে হচ্ছে ইয়াং যারা কাজ করতে তাদের আগে শিখতে হবে অবশ্যই, এবং শেখার সুযোগটাও বাংলাদেশে এখন আছে, হ্যাঁ, তৈরি হয়েছে। এটা একটা অনেক তাদের জন্য অনেক একটা পজিটিভ সাউন্ড। হ্যাঁ, একটা সময় ছিল না এটা, কিন্তু বর্তমানে শিখে আলোকচিত্রে আসার জন্য এবং তার ক্যারিয়ার গড়ার জন্য একটা অন্যতম মাধ্যম। বাংলাদেশে সম্প্রতি যে সিচুয়েশনটা গেল আমাদের, এটা যে অবস্থানটা এখন তৈরি হয়েছে, আগের আর এখনকার মধ্যে পার্থক্য কি, আপনি যখন কাজ করতে বের হন কিংবা যখন ফটোগ্রাফির জন্য বের হন? আগের আর এখন আমি বলবো যে পরিস্থিতি, সাম্প্রতিক ঘটনার পরে পরিস্থিতিটা এখনো খুব একটা স্বাভাবিক হয়ে ওঠেনি। আমরা সবাই একটা সামাজিক এবং রাজনৈতিকভাবে, রাষ্ট্রগতভাবে একটা অস্থির অবস্থার মধ্যে বিরাজ করছি। অবস্থা এখনো যথেষ্ট নাজুক বলে আমি মনে করি। তো সেখানে আমাদের সবাইকে এই মুহূর্তে একটু সাবধানতার সাথেই চলতে হচ্ছে। তবে এই নাজুক অবস্থাটা কেটে গেলে আমরা আশা করি যে খুব চমৎকার একটা এনভায়রনমেন্ট আমাদের দেশে তৈরি হবে। আমরা সবাই খুব নির্বিঘ্নে, খুব সহজে আমরা আরো প্রগতিশীল হব, আমার বিশ্বাস। যেই ঘটনাটা ঘটে গেল আমাদের দেশে, সেটার কোনো চিত্র ধরে রাখা হয়েছে কিনা আপনার? হ্যাঁ, তা তো বটেই। আমি সেই শুরুটার থেকে, যখন আওয়াজটা আসছিল কোটা আন্দোলনের বিষয়টা, তো যখন একটা ছাত্র আন্দোলন ছিল বিষয়টা, একটা ইস্যু নিয়ে একটা
ছাত্র আন্দোলন ছিল একটা ইস্যু নিয়ে, সাধারণ বলবো না, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? মানে আমাদের আন্দোলনটা খুবই ওরকম হ্যাঁ, ভাবে বিষয়টা খুব বিস্তৃত গুরুত্বপূর্ণ ছিল না। হ্যাঁ, বিস্তৃত ছিল না। হ্যাঁ, তবে বিস্তৃত বলতে হ্যাঁ, পরবর্তীতে একটা ছাত্র আন্দোলন যখন গণ অভ্যুত্থানে দাঁড়িয়েছে, এটা তো শুরুতে বিস্তৃত বলতে ছিল, এটা খুবই একটা উল্লেখযোগ্য বিষয়, যেটা হচ্ছে ছাত্রদের ছাত্ররা নিজেরা হ্যাঁ, ছিল। ছাত্র বলতে এটা একটা বিশদ বিষয়। ছাত্র বলতে শুধুমাত্র রাজধানী বা সরকারি, গোটা দেশ ওদের, আমি যেটা যেটা বলতে চাই যে খুবই কমেন্ডেবল বিষয় যেটা ছিল, গোটা ছাত্র সমাজ, গোটা দেশটা জুড়ে যত বিশ্ববিদ্যালয় আছে, পরবর্তীতে গোটা শুধু বিশ্ববিদ্যালয়ে ছিল না, স্কুল এবং কলেজ শাখা, গোটা ছাত্র সমাজ বলবো, সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এই ধাপে ধাপে ছাত্ররাও সম্পৃক্ত হয়ে যায় ধীরে ধীরে। তো গোটা দেশটা জুড়ে যে ওদের সাথে যে সমন্বয়টা ছিল, গোটা দেশটা জুড়ে যে সমন্বয়টা ছিল, এটা খুবই কমেন্ডেবল ছিল এবং ওরা সেই সমন্বয়টা রক্ষা করেছে। মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয় থেকেই আমি আওয়াজটা কান পেতে শুনছি, সবার আওয়াজটা একই সাউন্ড করছিল, একই সে অ্যাট এ টাইমে, ওটা আমাদেরকে খুব মুগ্ধ করছিল। তো আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই ছাত্র আছে, প্রতিটা ঘরে ঘরেই ছাত্র আছে, তো প্রতিটা ঘরে ঘরেই আন্দোলনের আওয়াজটা ছিল। তো ওই আওয়াজগুলো ধীরে ধীরে পরিবারের মা বাবার সঙ্গে গোটা পরিবারটা জুড়ে হয়েছে। তো আমি এমনও দেখেছি যে একটা কিশোরী বলবো, হয়তো স্কুল, বড় জোর কলেজ শাখা কলেজে পড়ে, তো সেখানে ছেলে এখানে বাইরে আসবেই, মিছিলে যোগ দেবে, সে স্লোগান দেবে সবার সাথে, এটা তার ভিতর থেকে খুব তাগিদ ফিল করছিল এবং পরিবারে সে যথেষ্ট রকম চাপ। তো একটা পর্যায়ে মা, সে দেখা যাচ্ছে মিছিলে সবাই স্লোগান দিতে যাচ্ছে, পিছন দিক থেকে মা ছেলেটার এক হাতে ছেলেটা স্লোগান দিচ্ছে, আর এক হাত মায়ের হাতের মুঠোর ভিতরে ছেলেটা, মানে কোন পর্যায়ে গেছে আর কি, যে একটা মা সে নিজে বিশ্বাস করেছে বিষয়টাকে, আর ছেলেটা বিশ্বাস রেখেছে এই আন্দোলনের এই আওয়াজটাতে। তো এই বিষয়গুলো, এই অভিজ্ঞতাগুলো যখন আমি মাঠে খুব কাছাকাছি না গিয়েছি, আমি এই অভিজ্ঞতাগুলো অর্জন করতে পারতাম না সরাসরি। আর একটা বিষয় কি, আমরা দূর থেকে অনেক মিছিল দেখেছি, অনেক স্লোগান শুনেছি, আমার এখনো পর্যন্ত খুব লোম শিউরে ওঠে যে সরাসরি একটা মিছিলের যে সাউন্ড, আওয়াজ, সরাসরি খুব কাছাকাছি একটা স্লোগানে যে ওদের মুভমেন্ট, এক্সপ্রেশন, ওটা সরাসরি না দেখলে, ওই জিনিসটাই যদি ধারণ না করতে পারলাম, তাহলে এই অভিজ্ঞতাটা শুনে বা এসে সমানে বাস্তবিক প্রেক্ষাপটটা খুবই অন্যরকম। আর আমাদের মিডিয়া, সংবাদ মাধ্যম যেগুলো ছিল, তার থেকে বাস্তবিক বা রাজপথে, তো আমার একটু সৌভাগ্য হয়েছে, আমরা যারা ৭১-এ আমাদের জন্ম, তো আমরা তো এর আগে অনেক আন্দোলন ঘটে গেছে, সেই আন্দোলনগুলোর সাথে তো আমরা কেউই সম্পৃক্ত ছিলাম না। ৭১-এর পরের প্রজন্মের পর্যায়ে ছোট ছোট কিছু রাজনৈতিক আন্দোলন গেছে, তারপরে বলবো যে ৭১-এর পরে এটা একটা ২০২৪-এর একটা সব থেকে বড় একটা আন্দোলন, এবং বলা হয় বাংলাদেশের আগে আরো যত গণ অভ্যুত্থান ঘটে গেছে, এটা একেবারেই আলাদা কিছু। এবং এর যে একদম বাস্তবে রাজপথে আন্দোলনের যে অভিজ্ঞতাটা, সেটা আমি আমার আলোকচিত্র থ্রু নিতে পেরেছি। আচ্ছা, আপনার এখন পর্যন্ত কোন ছবিটার জন্য আপনি অনেক বেশি প্রশংসা পেয়েছেন? প্রশংসা এখন আপনার মনে হয়েছে না আমি আসলে এই আপনি যে কাজটা শখের বশে করেন সেটাতে আপনি স্যাটিসফাই, কোন ছবিটার জন্য এরকম আপনার অনুভূতি হয়েছে? আমার দুবার হয়েছে এরকম অভিজ্ঞতা। একটা হচ্ছে আমাদের দেশে একটা দেশীয়, একটা দেশের বাইরে। দেশীয়টা হচ্ছে আমাদের দেশের বাইরে সুনামগঞ্জে টাঙ্গুয়া, হ্যাঁ ঢাকার বাইরে তো অবশ্যই আমাদের সিলেটের সুনামগঞ্জের, ওটাই তো একটা জেলা, তো ওখানে হাওর অঞ্চল, ওটা তো হাওর অঞ্চল, হাওর অঞ্চলের ওখানে একটা আছে জাদুকাটা নদী, হ্যাঁ, তাহিরপুর।
সিলেটে মানে সুনামগঞ্জে তাহিরপুরে জাদুকাটা নদী একটা নদী আছে, যেটা ভারতের, এটা একটা সীমানা, ভারত বাংলাদেশের একটা সীমানা অঞ্চল। ওখানে একটা বড় একটা একটা শিমুল বাগান আছে, সারি সারি অনেক বড়। কোন একটা ব্যক্তিগত পর্যায়ে বাগানটা কেউ তৈরি করেছিলেন এবং বাগানটা এখনো আছেন। বাগানটা যখন ফুল ফোটে ফেব্রুয়ারির দিকে, সেই শিমুল ফোটার দিন একরকম, আর যখন শিমুল থাকে না, ফোটে না, তখন একরকম। মানে নদীর যখন চর, নদী বলতেই জোয়ার আর ভাটার একটা ব্যাপার আছে, শুষ্ক মৌসুম তখন চর, আর জোয়ারের সময় একরকম। তো আমি দুটো সময় ভিজিট করেছি। তো ওই সময়টাই আমি ওখানে সব থেকে, ওখানে মানুষের ওই নদীটাকে ঘিরে ওই স্থানীয় মানুষগুলো, ওদের একটা জীবিকা হচ্ছে, ওখান থেকে ওরা কয়লা তোলে, ছেকে শুধু মাছই ধরে না হাওরে, কয়লা তোলে, পাথর কয়লা, এই মানে পাথর উত্তোলন, কয়লা উত্তোলন, এই ধরনের কিছু বিষয় ওদের আছে। নৌকাজীবী সবাই বোঝা যাচ্ছে, সবাই জেলে, নৌকা মানেই সবাই জেলে, জল আর নৌকার সাথে সম্পৃক্ত ওদের জীবন। তো ওখানে একটা খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য থাকে, যে ওখানে ছোট ছোট মানে পানসি নৌকা কি ছিপ নৌকা বা ছোট ছোট নৌকাগুলো, যেগুলো দিয়ে ওরা ঘুরে সেই কয়লা উত্তোলনের বড় ট্রলারগুলো চলছে, কিন্তু তার সাথে সাথে হাজারো এই ছোট ছোট নৌকা আর ওই জেলেগুলো কেউ তুলছে, মানে সব পরিবারে, মানে বৃদ্ধ থেকে শুরু করে ইঞ্জিন ছাড়া নৌকাগুলো। ইঞ্জিন চালিত আসলে এতই ছেয়ে গেছে, ওইটা একটু ডিফার করা একটু মুশকিল। কিছু অবশ্যই ইঞ্জিন চালিত তো অবশ্যই আছে, কিছু এমনি নৌকাও আছে যেটা। তো ওখানে এত অসাধারণ কিছু দৃশ্যপট থাকে ছোট। তা আমি একবার প্রথম যখন গিয়েছি, তো ওই শিমুল বাগানের আর থেকে, শিমুল ফুল নাই, যখন শিমুল ফুল থাকে তো শিমুল ফুলেই ছেয়ে থাকে একদম পুরো রক্তিম। আর শিমুল ফুল যখন থাকে তখন আর এক রকম সৌন্দর্য হচ্ছে, যে বর্ষায় সবুজ, পুরো কৃষ্ণচূড় শিমুল গাছগুলো সবুজ, নিচে সবুজ ঘাসের গালিচা, একটা অনন্য রূপকথার মতো একটা। তো ওই শিমুল বাগানের আর থেকে ওই পাশ দিয়ে ওই জাদুকাটা নদীতে ওই হাজারো নৌকাতে ওই সব মানুষের ওই জনপদের সব কর্মকাণ্ড চলছে, ওদের জীবিকার। তো ওখান থেকে আমি কিছু ছবি নিয়েছিলাম। তো ওই ছবিগুলো মানুষ খুব অভিভূত হয়েছিল। তখন সবাই জিজ্ঞেস করতো, বাহ, এটা কোথায়, আমাদের দেশি মানুষ, এটা কোথায়, খুব সুন্দর। হ্যাঁ, তো আমি ছবিটার নাম দিয়েছিলাম নকশি কাঁথার মাঠ। হ্যাঁ, একটা নকশি কাঁথার ভিতরে অনেক রকম কিছু জীবন চিত্র থাকে। তো ওখানে ওই ছবিটাতে এরকম কিছু জীবন চিত্র আছে। ছবিটাকে যখন যত এক্সপ্লোর করে দেখা যায় এরকম বোঝা, এরকম একটা বিষয় ভালো লাগা ছিল। আমি অনুরোধ করব যাদের যাওয়া হয়নি, দেখা হয়নি, ওখান থেকে বেড়ায় আসার জন্য। ওই জায়গাটার ভ্রমণের অভিজ্ঞতাটা খুব আনন্দ দেবে। আর একটা হচ্ছে দেশের বাইরে আমি একবার সৌদি আরবের মক্কা নগরীতে গিয়েছিলাম। তো সেখানে আশেপাশে আরো কিছু মুসলিম দেশ থেকে ওরা ওখানে আসে, ইবাদত করে, দুস্থই বলবো, পাশে ওদের আশেপাশে স্থানীয়, ঠিক মক্কা মদিনা সৌদি আরবে না, সৌদি আরবের যে আশেপাশের যে কিছু দেশ আছে না, জর্ডান আছে, তারপর আরো এরকম বেশ কিছু আছে যারা ওখানে আসেন এবং একবার ওরা তো সারা ইবাদতের জায়গা, তো সারা রাত ভোরের নামাজ পড়ে আদায় করে তো সবাই ঘুমাতে যান। তা আমি যখন দেশে ফিরে আসবো তার আগ দিয়ে একটা ভোরে আমি গিয়েছিলাম। আমি যখন ইবাদতের জন্য গিয়েছি সেই সময়টা তো আমি অতটা কাজ করতে পারি না, তো আমি শুধু ছবি তোলার জন্য। তো মুসলিম কান্ট্রি, ক্যামেরা, ছবি তোলা, বিশেষ করে সাংবাদিকতা ওই দেশটাতে একরকম নিষিদ্ধই বলা চলে। ওদের কাছে ক্যামেরা, ছবি তোলা একটা অভূতপূর্ব একটা বিষয় ওদের কাছে। তো আমি খুব সংযমের সাথে টুকিয়ে একদম কিছু, তো আমি ভেবেছিলাম একটা ভোরের একটা চিত্র আমি নেব। তো ওইখানটায় কিছু জায়গায় অনেক পায়রা, তো ওরা পায়রাদেরকে পর্যটকরা, স্থানীয়রা খাবার দেয়, এরকম। তো কিছু আশেপাশে অনেক 5 স্টার হোটেল ঘিরে আছে,
মূল মক্কা শরীফের যে কাবা শরীফ আছে, মূল বেদিটা ঘিরে আশেপাশে বেশ কিছু 5 স্টার হোটেল গড়ে উঠেছে। তো সবাই তো ওই 5 স্টার হোটেলে যে থাকতে পারে না, তো মক্কা কাবা শরীফের মূল বেদিটা কে ঘিরে অনেকটা জায়গা ওদের সরকার বেশ সুন্দর টাইলস করে বাধাই করে ওয়াশরুম, পানি, যাবতীয় সুন্দর ক্লিনিং এর ব্যবস্থা করে অন্যান্য মুসল্লিদের জন্য যাতে বসতে পারে, নামাজ আদায় করতে পারে, সুবিধা করে এসব দিয়ে রেখেছে। এরা ওরা সযত্নে মেনটেন করে থাকে। তো একবার ভোরে গিয়ে দেখি যে অনেক এরকম ক্লান্ত হয়ে সারা রাত ইবাদত করে ঘুমিয়ে আছে, যে যার মতো করে ঘুমিয়ে আছে, নিশ্চিন্ত খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছে। কোনো ভয় নেই, ওই খোলা আকাশের নিচে ওখানে ঘুমিয়ে আছে। ওদের আশেপাশে যত খাবারের দোকান এবং সরকারি ভাবে খাবারও দিয়ে যায়। তো একবার এমন ছিল, ঘুমায় আছে সবাই, একটা মানুষ জেগে আছে, একটা সোমালিয়ান একটা মহিলা একটা চেয়ারে মাঝখানে ঘুমিয়ে আছে, জেগে আছে, বসে আছে, আর চতুর্দিকে অনেকগুলো মানুষ ঘুমন্ত অবস্থায় পড়ে আছে। হঠাৎ করে ওই এক ঝাঁক পায়রা একদম উড়ে, তখন সূর্যটা মাত্র উঠছে, একটা ওই 5 স্টার হোটেলগুলোর ফাঁক ফোকর দিয়ে সূর্যের আলোটা আসছে, আর অনেকগুলো পায়রা উড়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওখানকার কিছু শর্ট, কিছু ছবি সবাই খুব প্রশংসা করেছে। ভাইটা তো খুব মানে ডিফারেন্ট, অপ্রত্যাশিত কিছু। আমি সাধারণত খুব অ্যারেঞ্জ ছবি তুলি না। আমি খেয়াল করলাম যে আমার অ্যারেঞ্জ ছবি তোলা হয় না, আমি ওই অ্যারেঞ্জমেন্টে যাই না। আমার খুব কারেন্ট কিছু চোখে পড়ে গেল, চট করে মনে হলো কারেন্ট, হ্যাঁ খুবই কারেন্ট আমার তোলা হয়। তো ওইরকম কারেন্ট অবস্থান, এরকম কিছু মোমেন্ট, ফটোগ্রাফিতে একটা ব্যাপার আছে খুবই গুরুত্বপূর্ণ, মোমেন্ট, অনেক রকম মোমেন্ট। এই যে আন্দোলনগুলো হয়ে গেল, এখানে অনেক রকম মোমেন্ট আছে, কখন যে কোন মোমেন্ট ক্রিয়েট হয়ে যায় কেউ বলতে পারে না। সেই সৌভাগ্যবান, এই মোমেন্ট ধরার জন্য অনেক রকম কাজ করে। আমার মনে হয় যে আমাদের যে আন্দোলনটা গেল, এই মোমেন্টটা ধরে রাখার যে ছবিগুলো ছিল, সেগুলো কিন্তু আমাদের সবাইকে বেশি আকর্ষণ করেছে। আন্দোলনটাতে নিজের থেকে যে ছিল জড়িত হয়, এরকম কিছু বেশি উল্লেখযোগ্য মোমেন্টও আছে যেটা আমাদের খুবই জনপ্রিয়, খুবই ফেমাস হয়েছে, মানে খুবই দৃষ্টি কেড়েছে। জনপ্রিয় ফেমাস ওটা বলবো না, সবাইকে খুবই সবার নজর কেড়েছে মাধ্যম ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে কিছু মোমেন্ট, ভিডিও চিত্র, নট অনলি আলোকচিত্র, কিছু ভিডিও চিত্র, কিছু আওয়াজ, কিছু বক্তব্য, কিছু স্লোগান, হ্যাঁ কিছু মুভমেন্ট, যেটা আমাদেরকে, তো সেই জন্য আলোকচিত্র খুবই গুরুত্বপূর্ণ একটা, যে কোনো সৃজনশীল কাজই খুবই অসাধারণ, খুবই অনন্য, গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। তো আমার মনে হয় আলোকচিত্র বিষয়টা, এটা তো একটা ডকুমেন্টেশন, এটা একটা হিস্ট্রি। তুমি জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো ধাপে এই সময়টাকে মানে লাইভ উপভোগ করতে পারবে, একদম জ্যান্ত। এখানে কোনো মানে কৃত্রিমতা নাই, একেবারেই অকৃত্রিম একটা ডকুমেন্টেশন। আমি অতীতটাকে ধরে রাখছি, একদম যে কোনো সময়টাকে ধরে রাখা, কিন্তু আমরা অতীতটাকে ধরে রাখি, একদম ইতিহাসকে জলজ্যান্ত ধরে রাখার। ইতিহাস তো আমরা লেখকেরা, যারা রাইটাররা লিখেছেন, ছবি লিখেছেন, চলচ্চিত্র হয়েছে, হ্যাঁ পারফর্মিং আর্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু একটা আলোকচিত্র, একটা ভিডিও চিত্র, এটা সময়ের একটা জলজ্যান্ত সাক্ষী। তো এটা নিঃসন্দেহে একটা অন্যতম একটা সৃজনশীল কাজ। তানি জেসমিন হচ্ছে ভবিষ্যৎ আলোকচিত্র নিয়ে কি কাজ করতে চাই, কিংবা ভবিষ্যৎ নিয়ে তার পরিকল্পনা কি? আমি তো আলোকচিত্রী হিসেবে খুবই ক্ষুদে এখনো পর্যন্ত, নবীন, শিক্ষানবিশ একেবারে আক্ষরিক অর্থেই। তো সেক্ষেত্রে আমার প্রথমে এটাই হচ্ছে, আমার আরো বিশদভাবে আলোকচিত্রকে আমার নখদমের মুঠোয় নিয়ে এসে জানা, আরো বোঝা, আমার ভালো লাগাটারই এটা। তার সেক্ষেত্রে আমি খুব দেশজ, মানে দেশ নেওটা মানুষ আর কি, দেশটা আমাকে খুব টানে। তো আমি মনে করি এবং আমি বিশ্বাস করি, আমাদের তো ছোট্ট ভূখণ্ডের দেশ, তো এই ছোট্ট ভূখণ্ডটাও অনেক অনন্য, হ্যাঁ অনেক অনন্য, অনেকের তুলনায়, হ্যাঁ অনেক অসাধারণ। আমাদের এই মাটিটা, এই উর্বর মাটিটা, এই দেশের মানুষের মন, মানসিকতা, সবকিছু মিলিয়ে খুবই অসাধারণ। তো আমাদের এই ছোট্ট দেশটাতেও ছোট ছোট কিছু আমাদের ঐতিহাসিক বিষয়গুলো আছে, আমাদের কিছু আর্কিওলজিক্যাল বিষয় আছে, আমাদের জনপদ
হ্যাঁ, আমরা তো অসাম্প্রদায়িক একটা জনগোষ্ঠী আছে আমাদের। আমরা রাষ্ট্রীয়ভাবে একটা মুসলিম কান্ট্রি হিসেবে স্বীকৃত, কিন্তু আমাদের দেশে অনেক রকমের অনেক জাতি, ষড়ঋতুর দেশ। হ্যাঁ, ষড় ঋতুর দেশ, এটা খুবই অন্যতম। এমন ঋতুর রূপ প্রতিটা সিজন আলাদা 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 বৈশিষ্ট্য রাখে। তো সেটা নিঃসন্দেহে আর কোথাও তেমন এমন উল্লেখযোগ্যভাবে নেই। তো এই জনপদ, এই ঋতু, তো এই 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 জনগোষ্ঠীগুলোকে নিয়ে এদের আমি বিশ্বাস করি সম্মিলিতভাবেই আমাদের সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি। বাংলার সংস্কৃতি শুধুমাত্র আমাদের রাজধানীতে এই যে সংস্কৃতি চর্চা হয় বা যে বড় বড় বিষয়গুলো আছে আমাদের, আমাদের লালন, ভাওয়াইয়া, ভাটিয়ালি, দেশাত্মবোধক, নজরুল, রবীন্দ্র, যাবতীয় যত আছে, এটা তো মূলধারা। এর সাথে আরো আছে আমাদের যে আদিবাসী যারা আছে, এদেরও অনেক জাতিগোষ্ঠীতে বিভক্ত এরা। তো এদেরও না নিজস্ব কিছু সংস্কৃতি নিজের মতো করে আছে, এদেরও আছে। তো এই সব কিছুকে সংগ্রহ করা ওরা কিভাবে, যেমন বলা যায় উদাহরণস্বরূপ, একটা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, আমরা তো বাঙালি, তো বৈশাখ আমাদের প্রথম, পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ আমরা যেভাবে উদযাপন করি, এই পয়লা বছরের প্রথম দিনটাকে কিন্তু এরকম নানান জনগোষ্ঠী ওরাও নানানভাবে বরণ করে থাকে। আদিবাসীদের মধ্যে অনেকভাবে আলাদা করে পালন খুবই মজার সবাই। তো ওগুলো কে কিভাবে, আমি মনে করি সবাই এই সব কিছু সম্মিলিতভাবেই বাংলাদেশের সংস্কৃতি। এগুলো এক একটা অংশ খন্ড সম্মিলিত। তো এগুলো আমার এগুলোর উপরে কাজ করার আমার খুব ইচ্ছা। তো এটার জন্য আমাকে ঘর সংসার পরোয়া করে ওগুলো ছুটতে হয়, অনেক কাজ করতে হয়, অনেক কাছে যেতে হয়, গিয়ে তারপর অনেক সাধনার বিষয় আসলে। জায়ানন্দিনীর পরিবার আশা করছে আপনি আপনার সবকিছু সামলে, পরিবার, সংসার, সন্তান সবকিছু সামলে আপনি আপনার যে ইচ্ছা সেই ইচ্ছাটা পূরণ করতে পারবেন। তার জন্য জায়ানন্দিনীর পরিবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে। ভালো থাকবেন আপনি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি জায়ানন্দিনীকে এবং শুভকামনা রাখছি। জায়ানন্দিনীর যারা দর্শক এতক্ষণ আমাদেরকে দেখছিলেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের সাথে আমরা আরো আসবো নতুন কোনো আয়োজন নিয়ে। তার আগে বলে নিচ্ছি, আমাদের যারা আজকে দেখলেন, যাদের হচ্ছে আলোকচিত্র পছন্দ কিংবা যারা আসলে আলোকচিত্র সম্পর্কে জানতে চান, আমাদের ঘরে আমরা অনেক রকম হচ্ছে ছবি ধারণ করে থাকি, তাহলে তখন হচ্ছে আপনি নিজে থেকে কিছু করতে পারবেন। আজকের অনুষ্ঠানটা আমাদের যারা ইয়াং এই জিনিসটাকে প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন তাদের জন্য নিশ্চয়ই উপকার হবে। ভালো থাকবেন, জায়ানন্দিনীর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।